হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম হায়দ্রাবাদ। ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে পড়েছি আজ। আজ আমাদেরকে হায়দ্রাবাদ এক্সপ্লোর করতে হবে। খুব এক্সাইটেড। আমরা যাচ্ছি কোথায়? হুল। আজকাল আমরা কোথাও গেলে অলওয়েজ পুলওয়ালা হোটেল বুক করি। সুইমিং টুগেদার রিসেন্টলি হ্যাজ বিকাম ওয়ান অফ আওয়ার মোস্ট ফেভারিট অ্যাক্টিভিটিস টু ডু টুগেদার। নাও ব্রেকফাস্ট টাইম। ওয়েল, ব্রেকফাস্ট করতে গিয়ে দেখলাম যে প্রচণ্ড ভিড় রয়েছে। তো আমাদের ওয়েট করতে হতো আমাদের টার্নের জন্য। ওখানে দাঁড়িয়ে ওয়েট করার পরিবর্তে আমরা ডিসাইড করলাম যে গার্ডেনটাকে একটু এক্সপ্লোর করে দেখি দিনের আলোয়। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এই হোটেলের গার্ডেন এরিয়াটা ভীষণ সুন্দর, আর দিনের বেলায় আমি তোমাদেরকে ডিটেলে দেখাবো। জানো জানো, এই হোটেলটা বুক করার একটা মাত্র রিজন ছিল আমরা ওয়েবসাইটে এই হাতির ছবিগুলো দেখেছিলাম, আর এই কারণেই এই হোটেলটা বুক করা। প্রথম দিন এসেই আমরা খুঁজছিলাম কোথায় এই হাতিগুলো আছে। যদিও সুইমিং করার পরে পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, তবু ওয়েট তো করতেই হবে। আর ওয়েট করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো এই সুন্দর গার্ডেনটা ভিজিট করে দেখা। এই গার্ডেনের চারিদিকে অনেকগুলো স্ট্যাচুস আছে, যেগুলো হিস্টোরিক্যাল স্টাইলে তৈরি করা হয়েছে। গার্ডেন এক্সপ্লোর করতে করতে আমরা হোটেলের পুরো বিল্ডিংটাকে রাউন্ড ঘুরে আবার চলে আসলাম পুল সাইডেই। আর তারপরেই আমাদের ব্রেকফাস্টের জন্য টার্ন চলে আসে। আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে, অ্যান্ড ব্রেকফাস্ট বাফে ওয়াজ রিয়েলি গুড। রুমে এসে রেডি হয়ে আমরা এবার বেরোচ্ছি। আমরা কোথায় আমরা যাচ্ছি? যাচ্ছি চৌমালা প্যালেস আর সালারজাং মিউজিয়াম। তারপর ওপরে করো, আমার মুখটা দেখা যাচ্ছে না। তারপর তারপর আমরা যাব হচ্ছে গোলকুন্ডা ফোর্ট। ওকে। কত গরম বাইরে? বাইরে প্রচন্ড গরম, বাইরে বেশি টেম্পারেচার নেই কিন্তু রোদটা প্রচন্ড। ঠিক আছে। ঠিকই, এপ্রিল মাসের একদম শুরু। বাইরে রোদটা কিন্তু প্রচণ্ড, যদিও টেম্পারেচার খুব একটা বেশি নয়। আমরা গাড়িতে বসে অদ্ভুত কিছু হিন্দি গান শুনতে শুনতে পৌঁছে গেলাম সালারজাং মিউজিয়াম। চৌমহল্লা প্যালেস যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তায় এত জ্যাম থাকার জন্য আমরা প্রথমে চলে আসলাম সালারজাং। হায়দ্রাবাদে ঘুরতে এলে এই মিউজিয়ামটা মিস করা একেবারেই চলে না। ফোনটাও জমা করতে হবে। তুলতে পারবি না ফটো? হ্যাঁ। আমার মনে হয়েছিল যে আমাদের এখানে ফোনটা জমা করতে হবে, কিন্তু ফোন জমা করতে হয়নি, শুধু ব্যাগস। Keeping the bags. Locking. ব্যাগপত্র জমা করে একদিক থেকে সুবিধা হয়েছে, খালি হাতেই হাঁটা যাবে। এরা প্রাইম মিনিস্টার ছিল, নিজাম এদেরকে এই টাইটেলটা দিয়েছিল। ইতিহাস ভালোবাসুন বা নাই বাসুন, এই জায়গায় ঢুকলে অন্তত কয়েক ঘন্টার জন্য সময়ের হিসেব ভুলে যাবেন। মিউজিয়ামে ঢুকেই প্রথম যে অনুভূতিটা হয় সেটা হলো এত কিছু এক জায়গায় কিভাবে সম্ভব। চারিদিকে শুধুই ইতিহাস, শিল্প, ভাস্কর্য, পুরনো আসবাব, ঘড়ি, পেইন্টিং, অস্ত্র, কার্পেট, কাঁচের কাজ। মনে হয় যেন পৃথিবীর নানা প্রান্তের ইতিহাস একসঙ্গে এখানে এসে জায়গা করে নিয়েছে। অনেকেই ভাবেন এটা কোনো রাজা তৈরি করেছিলেন। আসলে এই সংগ্রহশালার মূল কৃতিত্ব মীর ইউসুফ আলী খান, অর্থাৎ সালারজাং তৃতীয়ের। তিনি ছিলেন হায়দ্রাবাদের নিজামের দরবারের প্রধানমন্ত্রী, কিন্তু তার থেকেও বড় পরিচয় তিনি ছিলেন শিল্প ও ইতিহাসের অসাধারণ অনুরাগী। জীবনের প্রায় ৩৫ বছরের বেশি সময় ধরে তিনি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিল্পকর্ম, বই, আসবাবপত্র, ভাস্কর্য, ঘড়ি এবং দুর্লভ সংগ্রহ নিজের উদ্যোগে সংগ্রহ করেছিলেন। তাঁর মৃত্যুর পর সেই বিশাল ব্যক্তিগত সংগ্রহকে সাধারণ মানুষের জন্য সংরক্ষণ করা হয় এবং ১৯৫১ সালে সালারজাং মিউজিয়াম জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। পরে ১৯৬৮ সালে এটি বর্তমান ভবনে স্থানান্তরিত করা হয়, সেখানে আজ আমরা এটি দেখতে পাই। এখানে ৪০,০০০-এরও বেশি শিল্পকর্ম, হাজার হাজার পাণ্ডুলিপি এবং বিরল বই সংরক্ষিত হয়েছে।
তাই এটা শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম একজন ব্যক্তির ব্যক্তিগত সংগ্রহ থেকে তৈরি মিউজিয়াম হিসেবে পরিচিত। আমরা চলে এলাম স্কাল্পচার সেকশনে। আর এখানে কয়েকটা এত সুন্দর স্কাল্পচার চোখে পড়ল যে ভাষায় বর্ণনা করা যাবে না যে দেখে কিরকম ফিলিংস হলো। আমার সবথেকে ভালো লাগার কয়েকটা স্কাল্পচার আমি একদম কাছের থেকে দেখাচ্ছি। আর তার মধ্যে একটা হলো লিডা অ্যান্ড দ্য সোয়ান। একটা কথা অবশ্যই বলতে হবে, যদি এখানে আসেন তাহলে হাতে অন্তত ৩ থেকে ৪ ঘন্টা সময় নিয়ে আসবেন। How was your experience? It was good. What did you like the most? I like the European sculptures And and Chinese porcelain art okay. and yeah, ভিতরে একটা দোকান চোখে পড়ল, আর এখান থেকেই আমি কয়েকটা চুড়ি কিনেছিলাম। এটা একটা মাস্ট ভিজিট প্লেস টু এক্সপিরিয়েন্স দ্য হিস্ট্রি ইটসেলফ। আমরা যাচ্ছি লাঞ্চ করতে। lunch করতে because Salajung Museum was used. We're hungry. We're hungry. কোথায় যাচ্ছি It আমরা? took 2 hours to explore. We reached here at 12:30. আমরা যাচ্ছি সাদাব। আবারও আমরা চলে আসলাম আর অর্ডার করে দিলাম চিকেন বিরিয়ানি। আজকে কিন্তু আমরা আগের দিনের মতন ভুল করিনি। আজকে আমরা একটা প্লেটই বিরিয়ানি অর্ডার করেছিলাম। তবুও পোর্শন সাইজ এতটাই বেশি ছিল। This is Goli Soda. I'm taking it back to Kolkata from Hyderabad. So this will remind me of Hyderabad. তো ওরা দিচ্ছিল না, তারপরে বলো বলো কেন, কি করে নিলে তুমি? না, ঠিক আছে। তো আমরা এখন উবার বুক করছি গোলকোন্ডা ফোর্ট যাওয়ার জন্য। দেখলাম একজন কটন ক্যান্ডি বিক্রি করছেন, কিনেও ফেললাম। This matches my dress. দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গোলকুন্ডা ফোর্টে। এখানে যখন পৌঁছালাম তখন প্রায় 4টে বেজে গেছে, কিন্তু রোদটা এখনো অনেক বেশি। তাই এখানে একটা দোকান থেকে আমরা দুজনে এক একটা করে হ্যাট কিনে নিলাম। গলি সোডাটা রেখে দিচ্ছিল। আমরা এখন পৌঁছে গেছি গোলকোন্ডা ফোর্টে। আমরা এখানে 7টা 7:30 অব্দি থাকবো। আমরা লাইট এন্ড সাউন্ড শো দেখবো, বাড়ি চলে যাবো। টুপিটা কিনে নিলাম কেন যে এখনো রোদ আছে, তো we need to protect our head. হায়দ্রাবাদে ঘুরতে এলে গোলকুন্ডা ফোর্ট না দেখলে যেন শহরটার ইতিহাসের একটা বড় অংশ অজানা থেকে যায়। একদম ঢোকার মুহূর্তে উনি বলছিলেন যে এখান থেকে হাতে তালি দিলে একেবারে ভিতর অব্দি শোনা যায়, আর সবাই সেটাই করে করে দেখছিল। এটা একদম শুরুতে বোঝা যায় যে পুরো ফোর্টটা সায়েন্টিফিক্যালি কত উন্নত ছিল। তারপরে ঢুকে এসে আমরা দেখতে পেলাম এটা। চলো উঠাও। আরে দুর্গের প্রবেশদ্বারে পৌঁছতেই চোখে পড়ে বিশাল পাথরের প্রাচীর আর উঁচু উঁচু দরজা। ভিতরে ঢুকেই বুঝতে পারবেন এটা শুধু একটা দুর্গ নয়, বরং একসময় একটা সম্পূর্ণ সুরক্ষিত শহর ছিল। চারিদিকে পাথরের রাস্তা, পুরনো প্রাসাদের ধ্বংসাবশেষ, জল সংরক্ষণের ব্যবস্থা, প্রহরীদের পথ, রাজকীয় কক্ষ, সবকিছু মিলে ইতিহাসের পাতার ভিতর দিয়ে যেন হাঁটছি মনে হয়। আমরা গাইড নিইনি, আপনারা চাইলে গাইড নিতে পারেন। সো এটা ছিল অফিস এরিয়া, বলো বলো। আর এইগুলোতে পর্দা আটকে এগুলোকে সেপারেট করা হতো, তাই তো?
গোলকুন্ডা ফোর্টের ইতিহাস প্রায় ৮০০ বছরের পুরনো। প্রথমে কাকাতীয় রাজবংশ ত্রয়োদশ শতাব্দীতে এখানে একটি মাটির দুর্গ নির্মাণ করে। পরে কুতুব শাহী শাসকেরা সেটাকে বিশাল গ্রানাইট পাথরের দুর্গে রূপান্তরিত করেন এবং বহু বছর ধরে এটাই ছিল তাদের রাজধানী। ওইখানেই হচ্ছিল। এখান থেকেই হায়দ্রাবাদের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। একটা মজার কথা হলো, একসময় বিশ্বের বিখ্যাত কোহিনূর, হোপ ডায়মন্ড এবং আরও অনেক মূল্যবান হীরা এই গোলকুন্ডা অঞ্চলের খনি থেকেই পাওয়া গিয়েছিল। আর সেই কারণে গোলকুন্ডা নামটা আজও সারা পৃথিবীতে সম্পদ আর ঐশ্বর্যের প্রতীক হিসেবে পরিচিত। প্রথমেই বলেছিলাম যে এই দুর্গের সবথেকে বিখ্যাত বিষয়গুলোর মধ্যে একটি হলো অ্যাকস্টিক সিস্টেম। সো আমরা যাচ্ছি ওইখানটায়, ওইখানে। প্রধান প্রবেশদ্বার, যেটাকে ফতেহ দরওয়াজা বলা হয়, সেখানে হাততালি দিলে সেই শব্দ অনেক উপরে দুর্গের চূড়া পর্যন্ত শোনা যায়। কয়েকশো বছর আগে এই ব্যবস্থাটা ব্যবহার করা হতো পাহারাদারদের সতর্কবার্তা পাঠানোর জন্য। এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগলো। এখানে লোকজন রাবার আর প্লাস্টিকের বোতল এভাবে ছড়িয়ে রেখেছেন। শুধুমাত্র এখানে প্রশাসনের নয়, প্রত্যেকজন টুরিস্টেরই দায়িত্বও হওয়া উচিত যে এই জায়গাগুলোকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তার মানে যেখানে সেখানে জিনিসপত্র না ফেলা। এই হিস্টোরিক্যাল প্লেসগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ, আর টুরিস্ট হিসেবে এইটুকুনি রেসপন্সিবিলিটি তো সবারই হওয়া উচিত। যাই হোক, আমার কাছে এই ফোর্টের সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল এখানে প্রতিটি দেওয়াল, প্রতিটা পাথর যেন কোনো না কোনো গল্প বলছে। কোথাও রাজাদের সভা বসত, কোথাও সৈন্যদল চলাচল করত, কোথাও আবার রাজপরিবারের বসবাস। চোখ বন্ধ করলেই যেন জীবনটা কল্পনা করা যায়। কয়েকশো বছর আগে এই দুর্গটা জীবন্ত ছিল। তো এটা হলো আমার ফোর্ট, আমি আজকে কিনেছি। তাহলে আমরা এখন যাচ্ছি ডিনার করতে। ডিনার করার আগে আমরা চলে আসলাম করাচি বেকারিতে। নামটা শুনে অনেকেই ভাবেন এটা বুঝি পাকিস্তানের করাচিতে, কিন্তু না। আজ বহু দশক ধরে করাচি বেকারি হায়দ্রাবাদের অন্যতম পরিচয়। প্রথমবার ঢুকেই আমার চোখ আটকে গেল একটার পর একটা সুন্দরভাবে সাজানো বিস্কুট, কেক, চকলেট, পেস্ট্রি আর নানা ধরনের স্ন্যাক্সের দিকে। এত রকমের ভ্যারাইটি ছিল যে কি কিনবো আর কি রেখে যাব সেটা বুঝতে পারছিলাম না। ১৯৫৩ সালে দেশভাগের পর পাকিস্তানের করাচি শহর থেকে ভারতে চলে আসা খান চাঁদ রামনানি হায়দ্রাবাদে এই বেকারির প্রতিষ্ঠা করেন। নিজের জন্মশহরকে স্মৃতিতে বাঁচিয়ে রাখার জন্য তিনি এই বেকারির নাম রাখেন করাচি বেকারি। এটি এখন ভারতের অন্যতম ব্র্যান্ডে পরিণত হয়েছে। আর ইউ ডান শপিং? হয়েছে শপিং? আমার কাছে সবচেয়ে মজার বিষয় ছিল এখানে ঢুকলেই চারিদিকে মাখনের গন্ধ, সদ্য বেক করা কুকিজের সুগন্ধ আর মানুষের ব্যস্ততা। সব মিলে এখানে এমন একটা পরিবেশ তৈরি হয় যেখানে না কিনে বেরিয়ে আসা খুবই কঠিন। আমরা ফ্যামিলি আর ফ্রেন্ডসদের জন্য কয়েকটা জিনিস কিনেছিলাম, আর সাথে করে নিজেদের জন্য। এতগুলো জিনিস কিনে ফেলেছিলাম, কিন্তু কিভাবে নিয়ে যাব সেটা একটা বড় প্রশ্ন। তারপর আমরা চলে আসি ডিনার করতে। আর ডিনার করতে আমরা এসেছিলাম একটা ভেজ রেস্টুরেন্টে। কয়েকদিন ধরে অনেক বিরিয়ানি খাওয়া হয়েছে, তাই আজকে ডিসাইড করলাম যে বিরিয়ানি নয়, লেটস হ্যাভ সামথিং ভেজ। সো হায়দ্রাবাদের ব্লগটা হয়তো এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমাদের হায়দ্রাবাদ ব্লগ শেষ হয়েছে আজকে। আর কিছু বলবি না? এ মা